মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। অশান্ত পৃথিবীটা যেন শান্ত থাকে। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে দেশের কল্যাণে। ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। রাস্তাতেই আস্থা নগরবাসীর। গন্ধে থাকা যায় না, এলাকায় বসবাস করা যায় না। আজকে বিকেলের ভিতরে একদম নেট এন্ড ক্লিন থাকবে, ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবে তারা। নিজস্ব উদ্যোগে সবাই যার যারটা পরিষ্কার করে নিচ্ছে। পরিবেশনে মেয়রসাহেব যে আশা অনুযায়ী করছে, ওই আশা অনুযায়ী মানুষ সারা দেয় না। 2টোর থেকে 8টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অলি গলি সব ইনশাল্লাহ আমরা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টানা বৃষ্টিতে ফিকে সিলেটবাসীর ঈদ, জলাবদ্ধ নগর, পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঢলের জলে ভাসছে সুনামগঞ্জ, দোয়ারা বাজারে পানিবন্দী 5,000 মানুষ। এবং আবারও ফিরছে বিলুপ্ত রাসেলস ভাইপার, অস্তিত্ব মিলেছে 25 জেলায়, চলতি বছর 10 জনের মৃত্যু। খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার প্রাদুর্ভাব, কৃষকদের গামবুট পরার পরামর্শ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক, সাধারণ নাগরিকও। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় 35,000 মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিফ চাওয়া, যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনাজপুরের গড়ে এ শহীদ এবং শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন হাজার হাজার মুসল্লি। পরে মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী মানুষ।
জাতভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবছর ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ২৩০ জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে। বৈরিতা নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক, নামাজ শেষে এমনই প্রার্থনা ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের। মনের শত্রুতা, মনের অশান্তি পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। বাচ্চাকে নিয়ে আসছে, সেটা আরো খুবই ভালো লাগছে। আল্লাহ পাক যেন বিশ্ব মুসলমানের মধ্যে শান্তি এবং আমাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য আম উবাইদুল মুক্তাদির চৌধুরী। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, নাগরিক দায়িত্ব পালন করি। যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ। যুদ্ধ বিগ্রহ সংকটে যেমন অর্থনৈতিক মন্দায় ভুগছে বিশ্ব, তেমনি অর্থাহারে অনাহারেও অনেক মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন স্থানে। ত্যাগের মহিমায় আলোকিত হয়ে তাই ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগির আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে গণভবনেও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের আশায় বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই দিনে সমাজের খুশির রেশ যেন ছুঁয়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধানের বাসভবন বঙ্গভবনেও। ঈদের সকালে নামাজ শেষে বঙ্গভবনে যান সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি সস্ত্রীক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। এই কাতারে যেমন ছিলেন সরকারের মন্ত্রী উপদেষ্টা, তেমনি ছিলেন প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরই ফাঁকে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রপতি। তার আহ্বান, যুদ্ধ কিংবা দুর্যোগের কারণে নিপীড়িত মানুষের উদযাপনে যাতে ভাটা না পড়ে, সেজন্য এগিয়ে আসতে হবে বিত্তবানদের। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে। রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঈদের সকালে দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর নেতারা ফটো সেশন করেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে তিনি কথা বলেন। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছেন যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে, এবং সেই সমস্যাতে
সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। টাকা দিয়েও রাজধানীতে নির্দিষ্ট স্থানে করা গেল না পশু কোরবানি। শতাধিক স্বেচ্ছাসেবী মাংস পরিবহনের ব্যবস্থা প্রণোদনা নিয়ে বসে থেকেও সাড়া মেলেনি নগরবাসীর। বরং এবারও রাস্তার উপরই আস্থা রেখেছেন নগরবাসী, দায় দিচ্ছেন প্রচারণার অভাবকেই। তবে কর্তৃপক্ষ বলছে এবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ভবিষ্যতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠটি এবারের পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির কাজ আরও সহজ করতে প্রস্তুত রয়েছে ৩০০ স্বেচ্ছাসেবী। কোরবানির পর মাংস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে সিটি কর্পোরেশন। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে রয়েছে একটু গলা ভেজানোর সুযোগও। তবে সবচেয়ে বড় আকর্ষণ, মাঠে কোরবানি দিলেই উপহার হিসেবে দেয়া হবে জনপ্রতি ১,০০০ টাকা। অপেক্ষা কেবল নগরবাসীর। আশা করি আমাদের মতো বাকিরা অনুপ্রাণিত হবে এবং পরবর্তীতে সবাই এখানে আসবে আমাদের মতো মাঠে। আমরা গরুটাকে জবাই করার পরে ওই সেলার পরে মাংসটাকে ভ্যানে করিয়া যে মালিক তার বাসায় পৌঁছাই দেওয়া হবে। মাঠে কইসা গরু কুরবানি দিবে, তাদের জন্য লেবু দিয়া শরবত দিতে, লেবু পানি শরবত। এত সুবিধা থাকার পরও ৬০০ গরুর নির্ধারিত স্থানে সোমবার দুপুর পর্যন্ত গরু এসেছে মাত্র ৫০টির মতো। তবে যারা এসেছেন সবাই নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ব্যবস্থা করে হয়েছে, আমরা খুশি আছি। আজকে আমি যে ভালো বলবো, উনি যে ভালো বলবে, এভাবে যখন সবাই ভালো বলবে তখন আসবে। এর একটু ধারণা আছে, যেমন বালু উড়ে মাঠে যে বালুটা আসবে, ওই বালুটা যদি ডেকে দেওয়া হয় তাহলে আগামীতে দেখা যাবে যে মানুষ ওখানে তার নির্দেশ মোতাবেক, সিটি কর্পোরেশনের নির্দেশ মোতাবেক ওখানে কোরবানি দিবে। যারা হয়তো একটু দূর থেকে এসেছে তারা রাস্তার মধ্যে গরুটা কোরবানি দিয়েছে, আর বেশিরভাগ লোকই ফিরে গেছে এই ধুলার কারণে। আমাদের তো আসলে কিছু অভিজ্ঞতা থাকবেই, তো আমরা সেই অভিজ্ঞতা থেকে এবার একটু ধুলা আছে, সামনের বার ইনশাল্লাহ ধুলা থাকবে না। ২০১৫ সালে সর্বপ্রথম পশু কোরবানির নির্ধারিত স্থানের এই ধারণা নিয়ে আসে ২ সিটি কর্পোরেশন। এত বছরেও এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পেছনে কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার নিবিড় সাহা এবং খুলনার নগরীর তেঁতুলতলা মোড়ে আছেন আব্দুল্লাহ মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছে নিবিড়ের কাছে। পশু কোরবানির আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় মুসল্লিরা আজকের যে পর্ব সেটি কিন্তু সেরে ফেলেছেন এবং আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি চকবাজার এলাকায় এবং চকবাজার এলাকার যে সব কোরবানির বর্জ্য সেগুলো কিন্তু আসলে এখানে পরিচ্ছন্ন কর্মীরা যারা রয়েছেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা, তারা কিন্তু বিভিন্ন অলিগলি ঘুরে কিন্তু এই যে বর্জ্যগুলো তারা পাচ্ছেন সেগুলো কিন্তু তারা ছোট ছোট ট্রলিতে নিয়ে এসে কিন্তু এই যে ময়লা রাখার যে নির্দিষ্ট স্থান সেখানে কিন্তু যে তাদের যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা রাখছেন এবং কিছুক্ষণ পর একটি করে ট্রাক এসে কিন্তু এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে। আমি যদি আশপাশের রাস্তার চিত্রটি দেখাই, যে এখানে কিন্তু আমরা সকাল থেকে ২ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে আসলে সকাল থেকে যেসব রাস্তায় কোরবানি হয়েছে, পশু কোরবানি হয়েছে, সময় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু কাজ শুরু করেছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আসলে যে ২ সিটি কর্পোরেশন কিন্তু ২ নগরপিতা কিন্তু বলেছেন যে আসলে দুপুর ২টা থেকে মোটামুটি তারা কাজ শুরু করবেন, পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন। কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে দুপুর ২টা নয়, সকাল ৯টা থেকে কিন্তু ২ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কাজ শুরু করেছেন এবং তারা কাজ করছেন। এবং সব মিলে যদি বলা যায় যে আসলে আমার আশপাশের যে রাস্তা রয়েছে সেগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আসলে পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন, সকাল থেকে যারা কাজ করছেন, তাদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আসলে যে পেছনের যে রাস্তার বর্জ্য সেগুলো কিন্তু আর কিছুই নেই এবং দেখে বোঝার উপায় নেই আসলে যে কয়েক ঘন্টা আগে এখানে কোরবানি হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা রাজধানীর সবশেষ খবর। এখন আমরা যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল, তার কাছে চলে যাচ্ছি সরাসরি।
কোরবানির পর খুলনা সিটি কর্পোরেশন বা নগরীয় এলাকা পরিচ্ছন্ন করার জন্য কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন, এর সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা। এবং আজ দুপুর 2টার পর থেকে কিন্তু ময়লা অপসারণ বা বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয় এবং এখানে সিটি কর্পোরেশনের যারা শ্রমিক রয়েছেন তারা এই নির্ধারিত যে ডাম্পিং পয়েন্ট সেখান থেকে একটি গাড়িতে করে এসব ময়লা নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। এর আগে আমরা দেখেছি নগরীর বিভিন্ন স্থানে সড়কের পাশে যে সমস্ত স্থানে ময়লা ফেলে রাখা হয়েছিল বা বর্জ্য ফেলে রাখা হয়েছিল কোরবানির, এসব বর্জ্য কিন্তু ছোট ছোট ভ্যানে করে আসলে একটি উঠিয়ে এখানে আনা হয়েছে এবং এরকম 42টি ডাম্পিং পয়েন্ট রয়েছে নগরের মধ্যে। এসব 42টি ডাম্পিং পয়েন্ট থেকে কিন্তু এখন এই ট্রাকে করে ময়লাগুলো আসলে নেওয়া হচ্ছে। একটু বলে রাখি, সিটি কর্পোরেশন থেকে আসলে বলা হয়েছে আজ দুপুর 2টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। রাত 10টার মধ্যে অর্থাৎ 8 ঘন্টার মধ্যে পুরো নগরীকে তারা পরিচ্ছন্ন করে ফেলবেন। 31টি ওয়ার্ডে 300টি ভ্যান রয়েছে, সব ভ্যানে করে নগরীর যে সমস্ত এলাকায় সড়কের পাশে উন্মুক্ত স্থানে কোরবানি হয়েছে এবং সেসব স্থানে যে সমস্ত ময়লা রয়েছে সেগুলো ভ্যানে করে এখানে আনা হচ্ছে। এবং এইরকম 42টি ডাম্পিং পয়েন্টে কিন্তু মোট 76টি বড় বড় গাড়ি রয়েছে, যেসব গাড়ি থেকে করে এই ময়লাগুলো অপসারণ করছেন সিটি কর্পোরেশনের যারা শ্রমিক রয়েছেন। মোট 850 জন শ্রমিক এই কাজে নিয়োজিত রয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে পরে পরিষ্কার করে ফেলছেন জায়গাটি। স্যাভলন রয়েছে এবং অন্যান্য যে পরিষ্কার করার যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পুরো নগরীকে পরিচ্ছন্ন করার কথা বলছেন। যদিও আমরা নগরীর অনেক স্থানে এখনো বিভিন্ন স্থানে ময়লা ফেলা দেখতে পাচ্ছি এবং এই সমস্ত জায়গায় যারা আসলে এর পাশ দিয়ে চলে যাচ্ছেন তারা কিন্তু দুর্গন্ধে সেখান থেকে হাঁটতে পারছেন না। তবে তারাও আসলে বলছেন যে দ্রুত যাতে পরিষ্কার করে ফেলে এবং সেজন্য কিন্তু তারা আসলে তার দাবি জানিয়ে এসছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হচ্ছে তাদের যে নির্ধারিত সময় রয়েছে অর্থাৎ রাত 10টার মধ্যে পুরো নগরী ক্লিন করে ফেলা হবে। এছাড়া আগামীকালও যেহেতু কোরবানি অনেক জায়গায় হবে এবং আগামীকালও তারা আসলে এই পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটা আসলে অব্যাহত রাখবেন এবং পরের দিনও কার্যক্রম অব্যাহত রাখবেন। সিটি কর্পোরেশন বলছে পুরো কার্যক্রম তারা রাত 10টার মধ্যে শেষ করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কোরবানির পর বর্জ্য অপসারণ নিয়ে সবশেষ খবর। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানছিলাম খুলনা ও রাজধানীর পুরান ঢাকা থেকে। ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম। এ সময় মুক্তিযোদ্ধা টাওয়ার 1-এর বাসিন্দাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে পাঠানো ফলমূল ও মিষ্টান্ন মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়। উপহার পেয়ে কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি কথা বলেন। নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। নামাজ শেষে মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। ভারী বৃষ্টিতে সিলেটের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। এদিকে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সিলেটের সোভানীঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের শান্তিবাগ এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ভারী বৃষ্টি কোনোভাবেই পিছু ছাড়ছে না সিলেটকে। এই ঈদের আগের রাতে অর্থাৎ গতকাল রাত থেকেই যে মুষলধারে বৃষ্টি হয়েছে, বিশেষ করে রাত 2টা থেকে যে টানা বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টির ফলে সিলেট একেবারে তছনছ করে দিয়েছে। এই ঈদের দিনে হাসপাতাল, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন বাসাবাড়ি, কোনো জায়গা বাকি রয়ে এই সিলেট নগরীর 42টি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডেই এই ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি সোভানীঘাট এলাকায়। এই এলাকার পাশে উপকণ্ঠ আবাসিক এলাকা, শাহজালাল উপশহর, যতরপুর সহ এই পুরো আশপাশ এলাকা পুরো পানিতে তলিয়েছিল। এখন যদিও কিছুটা পানি নামছে, তারপরেও এখনো অনেক জায়গায় জলাবদ্ধতা রয়ে গেছে। এখানে বেশ কিছু বাসাবাড়ি রয়েছে, বেশ কিছু দোকানপাট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যত জায়গা আছে সব জায়গাতে পানিতে তলিয়ে গেছে। এর কারণ হচ্ছে কি যে সিলেটের যে পানি নামার যে আধারগুলো, যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে এবং বিশেষ করে ময়লা আবর্জনা স্তূপের কারণে অনেক নালা নর্দমা বন্ধ হয়ে গেছে।
অনেক ছড়া বা খাল। সিলেট নগরী থেকে পানি নিষ্কাশনের জন্য 9টি ছড়া বা খাল রয়েছে। এই 9টি ছড়া বা খালে বালু আটকে গিয়ে নাব্যতা কমে গিয়েছে, সে কারণেই এই জলাবদ্ধতা দেখা দেয়। যদিও এখন সুরমা নদীর পানি এখনো বিপদসীমার কম অনেক নিচে রয়েছে, প্রায় 45 সেন্টিমিটার নিচে রয়েছে, কিন্তু আজকে সকাল 9টা পর্যন্ত বিগত 27 ঘন্টায় 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ কারণেই সিলেটের এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুধু মাত্র আজকে নয়, এর আগে 29 তারিখ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার সিলেট নগরী পানিতে ডুবেছিল। মোটামুটি এই ছিল অতিরিক্ত বৃষ্টির ফলে যে সিলেটের নগরীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। আমি আছি সুনামগঞ্জ শহরের শান্তিবাগ আবাসিক এলাকা। এই সুনামগঞ্জ শহরের শান্তিবাগ আবাসিক এলাকার এক পাশে রয়েছে একটি বিল এবং অন্য পাশে রয়েছে দেখার হাওর। এই শান্তিবাগ এলাকায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে, কিন্তু এই সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্টও নেই এবং একটি ব্রিজও নেই। এটা নতুন কোনো ঘটনা না। সুনামগঞ্জের শান্তিবাগ এলাকার প্রায় 5000 ঘরবাড়ি এইভাবেই জলাবদ্ধতায় আক্রান্ত হয়। প্রত্যেক বছর এইভাবে পানি আসে এবং পানি আসার পরে এখানে জলাবদ্ধতায় আক্রান্ত হয়। এখানকে যে পৌরসভা সড়ক নির্মাণ করেছে কিন্তু কোনো ধরনের পানি নিষ্কাশন ব্যবস্থা রাখেনি। সুনামগঞ্জ শহরের অন্যান্য আবাসিক এলাকা, যদি 9টি আবাসিক এলাকার কথা বলি, একই অবস্থা বিরাজ করছে। আমি নতুনপাড়া, শান্তিবাগ, মরাটিলা সহ হাজিপাড়া বিভিন্ন এলাকায় আমি সকাল থেকে ঘুরে দেখেছি যে প্রত্যেকটা এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে অনেকটা মানুষ দুর্ভোগে পড়েছেন। সুনামগঞ্জের পুরো পৌরসভা এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা আছে বলে মনে হয় না, কারণ এই ড্রেনেজ সিস্টেম কোনো কাজেই লাগছে না মানুষের। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে যে এখানকার অসংখ্য খাল বিল ভরাট হয়ে গেছে এবং যেগুলি বেদখল হয়ে গেছে, সেজন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে শান্তিবাগ, মরাটিলা, হাসননগর সহ প্রত্যেকটি এলাকায় এই বর্ষাকালে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং 10 থেকে 15 দিন মেয়াদি এই জলাবদ্ধতা থাকে। জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আজকে একটা ঈদের দিনে, ঈদের দিনেও জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে মানুষ, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, এক টুকরো মাংসর জন্য শহরে আসছেন, তারাও অনেক কষ্ট করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে পৌরসভা যে ড্রেনেজ সিস্টেম আসলে কার্যত কোনো কাজেই আসছে না। এখানে সুনামগঞ্জের যে শান্তিবাগ এলাকার যে 1/2 কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে, এই সড়কের কোনো ধরনের কালভার্ট নেই, কোনো ধরনের সেতু নেই বা কোনো ধরনের খাল নেই যে এই পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হবে বা কোনোভাবে এই পানিটা অন্য জায়গায় প্রবাহিত হবে। কাজেই সুনামগঞ্জে আজকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, 365 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে প্রায় 101 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের স্থানীয় বৃষ্টিপাতের কারণেই আজকে সুনামগঞ্জের প্রত্যেকটি এলাকাতে এই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষ সীমাহীন দুর্ভোগ কষ্ট করেছেন। আমরা পৌরসভার বিভিন্ন জনের সাথে জানতে চাইছি যে তারা এখন পর্যন্ত যে সুনামগঞ্জের ড্রেনেজ সিস্টেম সেটা কোনো কাজেই আসছে না মানুষের সাথে। পাশাপাশি সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজকে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে অনেকটা বন্যার সংখ্যা দেখা দিয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের শান্তিবাগ এলাকা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার খবর জানছিলাম সুনামগঞ্জ ও সিলেট থেকে। সব শঙ্কা দূর করে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় বাঁধ ভাঙা উল্লাসে মাতেন স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকরা। তানজিম সাকিব ও মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তারা। টেনশনে ছিলাম না, আমার বিশ্বাস ছিল আমাদের বোলাররা পারবে। জিতে গেছি আমরা, সুপার 8 আন্ডারডগ হিসেবে খেললে আমাদের উই হ্যাভ মোর স্ট্রেংথ, মোর চান্স, লেস স্ট্রেস। সো ইয়া, কংগ্রাচুলেশনস, ঈদ মোবারক সবাইকে। শুড বি এ গুড ঈদ। ভেরি হ্যাপি যে আমরা বোলিং করেছি অনেক ভালো, বাট আমরা যদি আরো ভালো ব্যাটিংকে করতে পারি তখন আমাদের সুপার 8 কেউই আটকাতে পারবে না। এন্ড দেন ইফ উই ডু ওয়েল উইল বি প্রাউড অফ আওয়ার টিম টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। লেটস গো টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা মুশফিকুর রহিমের। এদিকে এমন জয়ে উচ্ছ্বসিত আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তবে পরের রাউন্ডে ভালো করতে হলে টপ অর্ডারের রানে ফেরার বিকল্প দেখছেন না রকিবুল হাসান। এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। ট্রিমেন্ডাস পারফরমেন্স, এই টি20 ক্রিকেটের সুপার 8-এ যাওয়া, এই ফরম্যাটে যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-1.5 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। বোলাররা সবসময় এরকম করতে পারবে না, বাট অপোনেন্ট ভালো ব্যাটাররাও কিন্তু সবসময় সুযোগও দিবে না, বাট আমাদের ব্যাটারদের তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহা জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। মৌটুসী, ধন্যবাদ। ঈদ মোবারক। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।